আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ একুশে বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারে এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন রাজিউর রহমান এবং সিএসিতে আছেন মহিমা পলি। ধন্যবাদ রহমান আপনাকে। 524 কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন এবং এখনও পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 90 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 4724 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি 24 পয়েন্ট বেড়ে 1605 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্তে দর বৃদ্ধি পাওয়ার সংখ্যা রয়েছে 206টি প্রতিষ্ঠানের, দর হারিয়েছে 98টির এবং 50টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। আর টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা চতুর্থ অবস্থানে, আইএফআইসি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে বারাকা পাওয়ার, সপ্তম অবস্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, অষ্টম অবস্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স, নবম অবস্থানে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং দশম অবস্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্স অবস্থান করছে। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে এবি ব্যাংক লিমিটেড, এখনও পর্যন্ত 10% দর বৃদ্ধি পেয়েছে। 8 টাকা 80 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। সিএনএ টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে, প্রতিষ্ঠানটিরও 10% দর বেড়েছে। এছাড়া পরবর্তীতে সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে, প্রতিষ্ঠানটিরও 10% দর বেড়েছে, 40 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে। আইএফআইসি ব্যাংক চতুর্থ অবস্থানে রয়েছে, এই মুহূর্তে আইএফআইসি ব্যাংকেরও এই মুহূর্তে 10% দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লেনদেন হচ্ছে 9 টাকা 90 পয়সা দরে। পঞ্চম অবস্থানে অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে, এই মুহূর্তে 9.96% দর বেড়েছে, সর্বশেষ 29 টাকা 80 পয়সা দরে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে। সপ্তম অবস্থানে প্রভাতী ইন্স্যুরেন্স রয়েছে, অষ্টম অবস্থানে রয়েছে বিডি ওয়েল্ডিং, নবম অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স এবং দশম অবস্থানে রয়েছে ডেল্টা স্পিনার্স। এই মুহূর্তে 9.80% দর এই মুহূর্তে বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির এবং 5 টাকা 60 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে সর্বশেষ। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় প্রথমে অবস্থান করছে ইমাম বাটন, 8.86% দর হারিয়েছে প্রতিষ্ঠানটির এবং 21 টাকা 60 পয়সা দরে সর্বশেষ প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। দেশ গার্মেন্টস রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5.84% দর হারিয়েছে, 137 টাকা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। রিলায়েন্স রয়েছে তৃতীয় অবস্থানে, এই মুহূর্তে 5.68% দর হারিয়েছে। পদ্মা লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে রয়েছে, 5.55% দর হারিয়ে 15 টাকা 30 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। এই মুহূর্তে পরবর্তীতে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বার্জারপেট বাংলাদেশ লিমিটেড, মেঘনাপেট ইন্ডাস্ট্রিজ, বিডি অটোকা, ইস্টার্ন ক্যাবল এবং মেঘনা কনডেন্স মিল্ক। এই মুহূর্তে মেঘনা কনডেন্স মিল্কের 2.77% দর হারিয়েছে এবং সর্বশেষ 14 টাকা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ রাজিউর রহমান, আপনাকে জানিয়ে দেব চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এবং আমরা দেখতে পাচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে কিন্তু সূচকের উত্থানে লেনদেন চলছে এবং সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 147 পয়েন্টের মতো বেড়ে লেনদেন চলছে, যেখানে 30 ইন্ডেক্সটি বেড়েছে 70 পয়েন্টের মতো এবং এরই মধ্যে কিন্তু 1.5 ঘন্টা পরে আমরা দেখতে পাচ্ছি 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর বেড়ে লেনদেন চলছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই বেক্সিমকো রয়েছে, দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংকে, তৃতীয় অবস্থানে লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে, ন্যাশনাল ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে। এবং টপ ট্রেডের তালিকায় থাকা আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, রয়েছে এসএস স্টিল এবং দশম অবস্থানে সিটি ব্যাংকে দেখা যাচ্ছে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায়। টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে সাবকো স্পিনিং এবং এবি ব্যাংক। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পলি ও রাজির, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারে এই মুহূর্তের খবরাখবর। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দ্য সিটি ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা যে অনুষ্ঠিত হচ্ছে আজ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 13 আগস্ট। সভায় প্রথম প্রান্তিকের অনির্খিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 13 আগস্ট। সভা থেকে 31 ডিসেম্বর 2019 সপ্তাহ বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পূর্ব জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মারিকা বাংলাদেশ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ডিংয়ের কারণে ইসলামী ইন্স্যুরেন্স ও নর্দার্ন ইসলামী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। রেকর্ডের পর কর্ণফুলী ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলো শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার, ব্যারিস্টার এম মাসুম। ব্যারিস্টার এম মাসুম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। ঈদ পরবর্তী টানা 3 কার্যদিবসে আমরা দেখলাম যে 1000 কোটি টাকার উপরে টার্নওভার, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 1.5 ঘন্টা সময়ে 550 কোটি টাকার উপরে আসলে লেনদেন হয়ে গেছে অলরেডি। তো আমরা আসলে আশা করি যে লেনদেন আরও বাড়তে থাকবে। তো আমি একটু জানতে চাই যে আমাদের যে টোটাল মার্কেট ক্যাপ তার 1% প্রায় 3000 কোটি টাকার উপরে, তো সেরকম অবস্থায় আমরা আসলে কবে নাগাদ যেতে পারি, কি আশা রাখছেন আসলে? আসলে আমি একটু ওভারঅল ব্যাকগ্রাউন্ড দিয়ে বলি। ধরেন এখন আমাদের যদি ম্যাক্রো ইকোনমির ইন্ডিকেটরগুলি আপনি দেখেন, সেখানে কিন্তু আমাদের যে রেমিটেন্স গ্রোথ সেটা কিন্তু আনএক্সপেক্টেডলি অনেক হাই এখন, এবং আমাদের মাথাপিছু আয় প্রায় $2000 উপরে চলে গেছে। এট দি এন্ড আবার আমাদের যে ব্যাংক ইন্টারেস্ট রেট, এবং আপনি দেখেছেন যে সেন্ট্রাল ব্যাংকের যে ইন্টারেস্ট রেট 5% সেটাকে 4% কমিয়ে নিয়ে আসছে, এবং আদার যে রেপো, সিআরআর, এসএলআর এবং আমাদের যে এডি রেশিও, এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ব্যাংকে কিন্তু একটা ভালো লিকুইডিটির সাপোর্ট আছে। এবং এর সাথে আমি বলবো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে ডাইনামিক লিডারশিপ এবং একটা স্ট্রেইট মেসেজ যে যারা ইনভেস্টর তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য যা কিছু করা দরকার তাই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্পেশালি চেয়ারম্যান এটা অ্যাডামেন্ট ভাবে সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে। এবং সেই মেসেজটা যখন মার্কেটে চলে গিয়েছে, মানুষ ইনভেস্টর যারা তারা অনেক কনফিডেন্স এবং সার্টেইন হয়ে এই ইনভেস্টমেন্টের দিকে আসছে। এখন আপনি যে স্পেসিফিক কোয়েশ্চেন করেছেন যে কিভাবে এইটাকে আরো আমরা বাড়াতে পারি, আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল মার্কেট, এটা মিনিমাম আপনার যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু 1% হওয়াটা স্বাভাবিক। যদি আমরা আমাদের মার্কেট ক্যাপ 3,60,000 বা 50,000 কোটি টাকা ধরি, তাহলে কিন্তু এটা অবভিয়াসলি 3,500 কোটি টাকার মতো হওয়া উচিত। তো সেখানে আমার কাছে মনে হয় যদি লিগ্যাল কিছু স্ট্যাচুটরি রুলস আছে, এইটাকে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু এই জায়গাটা আমরা এনরিচ করতে পারি ইজিলি। ফর এক্সাম্পল, আমাদের যে 200 কোটি টাকা প্রতিটা ব্যাংকে ইনভেস্ট করার জন্য বলা হয়েছে ক্যাপিটাল মার্কেটে, সেটা কিন্তু সার্কুলারটা ছিল মে, সেটা কিন্তু বাধ্য না। এটাকে যদি বাধ্য ভাবে ওইভাবে সার্কুলারটা করানো হতো তাহলে কিন্তু প্রায় 12,000 কোটি টাকা আমাদের মার্কেটে ইনভেস্ট হতো। শুধু তাই নয়, আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 26 কতে বলা আছে যে প্রতিটা ব্যাংক তাদের 25% সেটার পেইড আপ ক্যাপিটাল এবং রিজার্ভের সোলোভাবে ইনভেস্ট এন্ড কনসোলিডেটেড ভাবে 50% ইনভেস্ট করতে পারবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু আপনি দেখবেন বাজারে সেই 25% হচ্ছে না, সেটা কিন্তু হচ্ছে 14 to 15% অন এন অ্যাভারেজ এক একটা ব্যাংকে। সেটাকে মে বলা আছে, সেটাকেও কিন্তু আমরা অব্লিগেটরি যদি করতে পারি তাহলে কিন্তু এটা একটা ভালো ইয়ে হবে। প্লাস আমাদের যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি, তাদেরও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 তে সেকশন 16 এ বলা আছে তাদেরও কিন্তু 25% মিনিমাম আমাদেরকে সোলো এবং আপনার কনসোলিডেটেড 50%, কিন্তু সেটাও কিন্তু পেইড আপ এবং আপনার রিজার্ভের ইনভেস্ট করতে পারবে। সেটাও কিন্তু সেটাকেও বাধ্য করতে হবে। এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলিরও ইডরার একটা স্পেসিফিক ইয়ে আছে, সার্টেন পার্সেন্টেজ ইনভেস্ট করতে হবে। তাহলে যদি এই ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট গুলি যদি আপনি সার্টেন করতে পারেন, যেটা অবভিয়াসলি আদার ইনস্টিটিউশনকে ইন্সপায়ার করবে, তাহলে আমার মনে হয়
যে 1000 crore টাকা আজকে যেখানে আছে সেটা অবভিয়াসলি আমাদের 3000 কোটি টাকা দেখতে অসম্ভব কিছু না, কারণ অন্যান্য যে রিফর্মগুলি আমাদের কমিশন যেভাবে করছে এবং যেভাবে সাধারণ ইনভেস্টরদের যে আপনার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য যত কিছু আছে এই ইস্যুগুলি যে তারা কনসার্ন, এবং সাথে সাথে আপনি দেখবেন যে কিছু প্রণোদনাও তারা কিন্তু দিচ্ছে, যেমন যারা 30% এর বেশি হোল্ডিং করছে তাদেরকে কিন্তু একটা প্রণোদনার ব্যবস্থা করছে সেই কোম্পানিগুলিকে। আবার যে কোম্পানিগুলি জেড ক্যাটাগরি তাদেরকে কিন্তু আবার ই ভোটিং এর ব্যবস্থা করছে। আবার আপনি দেখবেন প্রায় 8টি কোম্পানির মতো যাদেরকে আইপিও যে অ্যাপ্লিকেশন করেছিল সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এর মানে হলো মার্কেটে কিন্তু পুরো বুঝতেছে যে এটা একটা রিফ্লেকশন অফ দি কমিশনের অ্যাক্টিভিটিস। তো ইটস ভেরি সার্টেন যে কমিশন ইজ ভেরি স্ট্রং। তো আমার মনে হয় এই পদক্ষেপগুলি যদি ওই অন্যান্য পদক্ষেপের সাথে নেওয়া হয় 3 থেকে 3500 বা 4000 কোটিটা, এটা কোনো ইয়ে হবে না। আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনি কমিশনের ডাইনামিক লিডারশিপ নিয়ে কথা বলছেন এবং আমরা দেখছি যে নতুন কমিশন কিন্তু 2% 30% যে ইস্যুটা শেয়ার হোল্ডিং এর যে ব্যাপারটা সেটা নিয়েও কিন্তু অনেক কঠোর অবস্থানে। সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি, বিশেষ করে এটা আইনগত দিকগুলো নিয়ে একটু জানতে চাচ্ছি। ধরেন 2% এবং 30% যেটা কোম্পানির থাকতে হবে সেটা কিন্তু আমাদের 2011 এর একটা নোটিফিকেশন এবং সেটা 2019 এর একটা নোটিফিকেশন। এখানে দেখা যাচ্ছে 2% করে 61 ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরস এর নেই এবং 30% করে জয়েন্টলি কোম্পানির আপনার অ্যারাউন্ড 42 কোম্পানির নেই, এবং সেটা কিন্তু খুব কড়াভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যাদের 2% নেই তাদেরকে 45 ডেজ এর টাইম দেওয়া হয়েছে, এবং যাদের 30% যে কোম্পানিগুলি নেই তাদেরকে 15 ডেজ এর ডিক্লারেশন দিয়ে 60 ডেজ এর মধ্যে এটাকে অ্যাভেল করতে বলেছে। হ্যাঁ, যদি না করে তাহলে কিন্তু পানিশমেন্ট ভেরি হার্শ ইন ল। কিরকম? প্রথমেই কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেকশন 21 অফ দি অর্ডিন্যান্স 1961 অনুযায়ী 69 অনুযায়ী ইনভেস্টিগেট করবে। ইনভেস্টিগেট করলে সেখানে এই ভায়োলেশনগুলি স্বাভাবিক পাওয়া, সেটা হলো আমাদের ডিএসসি লিস্টিং রেগুলেশনের 2015 এর রুল 34, যেখানে কোন শেয়ার বিক্রি এবং কেনার সময় স্পন্সরদের আপনাকে কমিশন এবং এক্সচেঞ্জকে ইনফর্ম করতে হয়, এবং রুল 38 যেখানে আপনার কোনো ধরনের রং ইনফরমেশন বা ফলস মিসলিড করা যাবে না বা চেঞ্জেস আসলে বলতে হবে, এবং রুল 45 যেখানে যে কোনো ধরনের মিসলিডিং বা ফলস ইনফরমেশন সেটার জন্য পানিশমেন্ট আছে। এবং আমাদের যে পাবলিক ইস্যু রুলস 2015 এর রুল 9, যখনই আপনি প্রসপেক্টাস করেন প্রত্যেকটা ডাইরেক্টর এবং ইস্যু ম্যানেজার সহ এরা কিন্তু একটা কমিটমেন্ট দিয়ে আসে যে কোম্পানিকে হেলদি রাখবে, কোম্পানির অনেক ধরনের কমিটমেন্ট তারা ফুলফিল করবে। এবং অ্যাবভ অল আমাদের যে মাদার ল অর্ডিন্যান্স 1969 সেখানে সেকশন 17 এবং 18 যে ফ্রডুলেন্ট কোনো যদি অ্যাক্ট হয় এবং কোনো ফলস ইনফরমেশন দিয়ে থাকে তাহলে আইদার অর যে কোনো এই ইয়েগুলির একটা ভায়োলেশন হবে। যদি এই ভায়োলেশনগুলি হয় যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিতে পারে সিভিল যদি করে, তাহলে সেকশন 18 রিড উইথ সেকশন 22 অফ দি অর্ডিন্যান্স 69 সেখানে যত ইচ্ছা তত তাদেরকে ফাইন করতে পারবে বা পেনাল্টি দিতে পারবে। আর যদি ক্রিমিনাল মামলা করে তাহলে সেকশন 17 রিড উইথ সেকশন 24 যেখানে 5 ইয়ার্স এর পর্যন্ত তাদেরকে পানিশমেন্ট দিতে পারবে। এইটা হলো তাদের সিভিল এবং ক্রিমিনালের পানিশমেন্ট। আরেকটা কাজ করতে পারে সেটা হলো যে বাইব্যাক করার তাদেরকে একটা অপশন দিতে পারে যে আমরা ডিলিস্ট করে দিব যেহেতু তোমরা আমাদের রুলগুলি ভায়োলেট করতেছো। তখন কি করতে পারে সেটা হলো যে আমাদের যে কোম্পানি অ্যাক্ট 1994 সেখানে সেকশন 58 এ স্পেসিফিকলি বলেছে যে কোম্পানি ইটসেলফ কোনো শেয়ার কিনতে পারবে না, বাট এটা কিন্তু বলে নাই যে স্পন্সররা কিনতে পারবে না। তাহলে কি করতে পারে এসএসসি কমিশন? তাদের যে 20A অফ দি অর্ডিন্যান্স সেখানে তারা যে কোনো সময় যে কোনো ডাইরেকশন দিতে পারে, কিন্তু সেই ডাইরেকশনগুলি কিছু টার্মস কন্ডিশন অ্যাটাচ করে দিতে পারে যেটা অন্য ইন্টারন্যাশনাল ল ফলো করে। যেমন আমরা যদি ফর এক্সাম্পল ইন্ডিয়ান ল দেখি, ইন্ডিয়ান আইনে যেটা আছে স্পেসিফিকলি আপনি দেখবেন যে ওদের সিকিউরিটিজ কন্ট্রাক্ট অ্যাক্ট 1956 সেই 1956 এর সেকশন 21A তে বলা আছে ডিলিস্ট করতে পারে কিন্তু উইথ গিভেন রিজন। এবং ওদের যে সেবি 2009 এর যে রুল সেই রুলে রুল 23 এবং 24 এ বলছে যে প্রসেসটা কিভাবে হবে। তাহলে প্রসেসটা হবে প্রথম একজন অ্যাসেসর
বা একজন আপনার যিনি অ্যাসেস করবে শেয়ারের প্রাইস আইদার ন্যাভ দেখে অথবা লাস্ট 6 মান্থ অথবা আদার কোনো মেথড অ্যাপ্লাই করে তখন এই শেয়ার প্রাইসটা যেটা হবে সেটা স্পন্সরদেরকে বলবে যে তোমরা এই রেটে এই শেয়ারগুলি কিনে নাও, এবং তাদেরকে 10 বছরের জন্য কোনো ইকুইটি মার্কেটে কোনো ধরনের শেয়ার অ্যানলিস্ট বা লিস্টেড করতে দেওয়া হবে না, এবং তারা কোনো লিস্টেড কোম্পানির ডাইরেক্টর হিসেবে থাকতে পারবে না। তো এই যে 2% এবং 30%-এর এই পানিশমেন্ট কিন্তু খুব হার্শ, যদি এসএসসি কমিশন চায় তাহলে কিন্তু এটা ইম্পোজ করতে পারে। আমরা সেটা প্রত্যাশা করছি। আমরা আরো অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমাদের একটি বিজনেস সঙ্গে আছে রহমান জন। দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতির কথা বলছিলেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফ্রম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। ব্যারিস্টার এম মাসুম, আপনি বিরতির আগে 2% 30% বিশদভাবে আমাদেরকে বলেছেন আইনগত দিকগুলো। একটু জানতে চাই যে জেড ক্যাটাগরি নিয়ে, এবং জেড ক্যাটাগরি নিয়ে আলটিমেটলি এই সময় কিন্তু অনেক আলোচনা হচ্ছে, অনেক জায়গা থেকে আলোচনা আমরা দেখতে পাচ্ছি, এসএসসি থেকেও এই বিষয়ে অনেক কথা বলছে। এই বিষয়টা একটু জানতে চাই আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আসলে এখানে কিন্তু কমিশন খুব ভেরি ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে, প্রায় অ্যারাউন্ড 53 কোম্পানিজ যাদের কিন্তু এই জেড ক্যাটাগরিতে। এখন তারা যদি এইটাকে ওভারকাম না করে, এখন কমিশন যেটা প্রথমেই করবে, আবার সেকশন 21 দ্বারা একটা ইনকোয়ারি করবে, একটা কমিটি করে, এবং সেই ইনকোয়ারি করতে গেলেই তারা কিছু আইনের ভায়োলেশন স্বাভাবিক ওয়েতেই পাবে। সেটা হলো আমাদের যে অর্ডিন্যান্স 1969, সেখানে সেকশন 9 সাবসেকশন 4 এক্সচেঞ্জ বা কমিশন যে কোনো সময় এই আইন ভায়োলেটের কারণে ডিলিস্ট করতে পারে, তাহলে সেই ভায়োলেশনটা পাবে। এবং আমাদের যে ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015 এর রুল 7, সেখানে কিন্তু অলওয়েজ সিইও বা এমডি তারা কিন্তু একটা আন্ডারটেকিং দিয়ে আসে সব সময় কোম্পানির হালদি অবস্থা রাখবে, এবং সাথে রুল 34, রুল আপনার 38, 45 এবং 51 যে আপনার রেগুলার এজিএম করা, রেগুলার ডিভিডেন্ড দেওয়া, এগুলির কোনো একটা ভায়োলেশন পাবে। সাথে সাথে আমাদের যে পাবলিক ইস্যু রুলস 2015, সেখানেও কিন্তু রুল 9, যেখানে অল ডাইরেক্টরস এবং ইস্যু ম্যানেজার তারা আন্ডারটেকিং দিয়েছে ইন প্রসপেক্টাস যে এটাকে হেলদি রাখবে, প্লাস তাদেরকে যেটা 16 এ যদি কোনো ভায়োলেশন হয় তাহলে আমাদের অর্ডিন্যান্স দ্বারা তাদেরকে পানিশমেন্ট দেওয়া যাবে। অ্যাবভ অল আমাদের যে মাদার ল আপনার অর্ডিন্যান্স 1969, সেখানে সেকশন 17 এবং সেকশন 18 এর আইদার অর ভায়োলেন্ট অর এনি আদার লস ভায়োলেটেড, যদি এগুলি ভায়োলেশন পায় তখন তারা যেটা করবে স্ট্রেইট ওয়েতে প্রথম হলো তাদেরকে সিভিল পানিশমেন্টটা ইম্পোজ করতে পারবে। সিভিল পানিশমেন্ট ইম্পোজ করতে গেলে সেই আপনার সেকশন 18 এর যদি ভায়োলেশন ফ্রড, যদি ফলস ইনফরমেশন দিয়ে থাকে, রিড উইথ 22, এবং সেটাকে as much as আপনার পেনাল্টি ইম্পোজ করতে পারবে, যত ইচ্ছা তত ফাইন। এবং যদি ক্রিমিনাল মামলা করে তাহলে আবার সেকশন 17 এর সাথে সেকশন 24, তাহলে 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্টের একটা ব্যবস্থা আছে। আবার এখানেও তারা কিন্তু ওই যে বাইব্যাকের অপশন দিতে পারে, যেটা অলরেডি আই হ্যাভ এক্সপ্লেইন। আরেকটা জিনিস যেটা করতে পারবে এখানে, তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করে দিতে পারবে, বা আমাদের একটা নোটিফিকেশন আছে 2002 এর, সেই নোটিফিকেশনে বলা আছে যদি কোনো কোম্পানি জেড ক্যাটাগরিতে 1 বছরের বেশি থাকে তাহলে সেই কোম্পানিকে পুরো প্রফেশনাল বডি দ্বারা আপনার বোর্ড রিকনস্ট্রাক্ট করতে পারে, এবং তাদেরকে 6 মাসের মধ্যে একটা রিপোর্ট তারা দিবে যে কি কারণে এই কোম্পানিটা ফেল করেছিল এবং কারা এর রিলেটেড দায়ী ছিল, তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা। এরপরে তাদেরকে 24 মান্থস দেওয়া হবে, এবং সেই 24 মান্থসের মধ্যে তারা যদি প্রফিট করতে পারে তাহলে কন্টিনিউ করবে, আর যদি ইফ দে ফেল টু কন্টিনিউ মেক প্রফিট তাহলে কিন্তু কমিশন এটাকে আবার আপনার মার্জার, অন্য কোম্পানির সাথে মার্জ, অথবা এটাকে কিন্তু আপনার ওই যে ওয়াইন্ডিং আপ করে দিতে পারে এবং এই টাকাটা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। তাহলে এখানেও কিন্তু পুরো ক্লিয়ার কাট স্ট্রেইট আইন আছে। তো এইটাই কমিশন খুব ক্লিয়ারলি মেসেজটা দিচ্ছে মার্কেটে যে এখন আর কোনো ওয়ে নাই এটা থেকে বের হয়ে আসাটা। সেটাই
আমরা সেটা মনে করছি। আমরা একটা সেক্টর নিয়ে একটু আলোচনা করতেছি, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টর। আমরা দেখছি যে এই সেক্টরটা কিন্তু অনেকদিন ধরে অবহেলিত, কিন্তু পার্শ্ববর্তী দেশে আমরা দেখি যে মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক ভাইব্রেন্ট একটা সেক্টর। তো এই মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে আসলে কি মতামত আপনার? আসলে মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি অলরেডি আমাদের যে স্টক ডিভিডেন্ড দেওয়া অনেক মোটামুটি অনেক রিফর্ম আসছে, বাট আমার কাছে মনে হয় সবকিছু বাদ দিয়ে আপনি জাস্ট একটা সিম্পল রিফর্ম করেন, সেটা হলো আমাদের আইনে আছে মিউচুয়াল ফান্ড রেগুলেশন আপনার 2001-এ রুল 55-এ আছে যে মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা 60% হলো মার্কেটে ইনভেস্ট করতে পারবে। সেখানে 60% না করে এটাকে 75% করে দেওয়া হোক, এবং এখানে যারা মিউচুয়াল ফান্ডের যারা ট্রাস্টি অ্যান্ড দি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদেরকে একটা স্ট্রং মনিটরে নিয়ে আসুক, তাহলেই দেখবেন আপনি এই মিউচুয়াল ফান্ডগুলি অনেক ভালো করবে। আপনার বেশি চেঞ্জেসের এখানে আমার কাছে মনে হয় না অত বেশি রিফর্ম আনা দরকার। সেটাই। আমরা জানি 2013 সাল থেকে ডিমিউচুয়ালাইজেশন যে ব্যাপারটা ডিএসসি, সেটা আমরা দেখছি। তো আসলে কতখানি আসলে এক্সিকিউশন হয়েছে, আপনি কি ভাবে দেখেন বিষয়টিকে? আসলে আমাদের কিন্তু আপনি যদি দেখেন এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট 2013, এটা করাই হয়েছিল সিএসসি এবং আমাদের যে দুটো এক্সচেঞ্জ সিএসসি এবং ডিএসসি, এটাকে বোর্ড থেকে সেপারেশন করা পাওয়ারটাকে। কিন্তু সেই জায়গাটা কতটা সার্টেন হয়েছে আপনি যদি দেখেন সেকশন 12 অনুযায়ী, সেখানে 40% থাকা উচিত মেম্বারসদের, 25% থাকা উচিত স্ট্র্যাটেজিক পার্টনারদের, এবং 35% হলো ট্র্যাক হোল্ডারের। এটাও কিন্তু কমপ্লিটলি সেইভাবে এক্সিকিউশন হয়নি। প্লাস আমরা যে স্ট্র্যাটেজিক পার্টনার যাদেরকে নিলাম তাদের যে কমিটমেন্ট গুলি ছিল, এই যে আমাদেরকে যে ধরনের সাপোর্ট গুলি দেওয়া করার কথা ছিল, সেটাও কিন্তু দেয় না। আপনি আরেকটা জিনিস দেখেন, আমাদের যে দুটো এক্সচেঞ্জ, যেটা সাংহাই এবং এই যে চাইনিজ যে দুটো স্ট্র্যাটেজিক পার্টনার যে এক্সচেঞ্জ দুটো, এদের টোটাল ক্যাপ কিন্তু অ্যারাউন্ড $9 ট্রিলিয়ন, এবং এখানে অ্যারাউন্ড 12,000 ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে। তো আমাদেরকে এমন কিছু করতে হবে যে এদেরকে ইন্সপায়ার করতে হবে বা তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। যে ইনিশিয়েটিভ গুলি যদি আমরা নেই, তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের আজকে যেই ফরেন ইনভেস্টমেন্টটা যে মিনিমাল একটা অ্যামাউন্ট আছে, এটা কিন্তু আমরা সার্টেনলি অনেক দূর নিয়ে যেতে পারি। আর যখনই ফরেন ইনভেস্টমেন্ট হবে, তখন কিন্তু তারা কিন্তু জেনারেলি লং টার্মের ইনভেস্টমেন্ট করে। আর যদি লং টার্মের ইনভেস্টমেন্ট হয়, তাহলে আপনি দেখবেন যে মার্কেট কিন্তু অনেকটা স্টেবিলাইজ বা স্টেবল হবে। তাহলে আমাদের এখন দরকার বড় ধরনের ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এট দি সেম টাইম, যেহেতু কমিশন এখন যত ভালো ভালো কোম্পানি তাদেরকে অ্যাপ্রোচ করছে এবং তাদেরকে চেষ্টা করছে যে মার্কেটমুখী করার জন্য, এটা যত তাড়াতাড়ি হবে আমার মনে হয় মার্কেট খুব তাড়াতাড়ি আরো ভালো হবে। সেটা আমরা প্রত্যাশা করছি ইন্ডেক্সের ওঠানামার মধ্য দিয়ে প্রতি কার্যদিবসে আমাদের লেনদেন বাড়বে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও কারণে কথা বলছিলেন পুঁজিবাজার কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার এ এম মাসুম। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 12:30 আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।